আহ, আমরা মনে হয় লাস্ট ক্লাসে হচ্ছে কি যেন করছিলাম, রিলেটিভ প্রোনাউন নিয়ে ক্লাস করছিলাম আমরা। রিলেটিভ প্রোনাউন কাকে বলে এইটুকু পর্যন্ত জাস্ট আমরা জানতে পারছিলাম, বা প্রোনাউন জিনিসটা কি এইগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আরো অনেক ডিটেলস জানবো, প্লাস এর ইউজ গুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো কি কি রিলেটিভ প্রোনাউন হিসেবে কোনগুলা কোনগুলা ব্যবহৃত হয় সেইগুলো আমরা কিন্তু কালকে জেনেছি লাস্ট ক্লাসে, যে কোন কোন ওয়ার্ড গুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। তো আজকে সেই ওয়ার্ড গুলো কখন কোথায় ব্যবহৃত হয়, কোন প্রেক্ষিতে আমরা ব্যবহার করব, কোন ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করব, সেগুলো শিখবো ইনশাল্লাহ। তবে সেটা শেখার আগে আমরা একটা ট্রান্সলেশন করে ফেলি রিলেটিভ প্রোনাউনের। আমাদের আজকে বেসিক এর ক্লাস করতে কাজে লাগবে এই ট্রান্সলেশনটা। একটু ওয়েট করো। তোমরা কি ফ্যানের কোনো সাউন্ড শুনতে পাচ্ছ? ফ্যান? না জি না ভাই, ভাইয়া। ঠিক আছে, তাহলে এরকম আস্তে আস্তে হলেই হবে। প্রচুর গরম পড়ছে আমার এখানে, প্রচুর গরম। এনিওয়ে, আমি একটা সেন্টেন্স লিখতেছি যে দুইটা সেন্টেন্স লিখতে হবে। নাম্বার 1, ইউ হু লাস্ট টু রিড লিখতে চেয়েছিলাম কিন্তু ওটা না, ওয়ান্টেড টু no, মেক মি ফোন কল টু মি। ইউ হু ওয়ান্টেড টু মিট মি মে মেক এ ফোন কল টু মি। এই একটা সেন্টেন্স। এরপরে আরেকটা সেন্টেন্স আছে, আমরা একটু ফ্রন্টটাকে একটু ছোট করে দিই। প্রথমত একটু ক্লাসগুলো একটু এরকম ভাবে করতে হবে, স্লাইড বানানোর মতো পর্যাপ্ত সময় আমার হাতে নাই। এটাকে কেউ দয়া করে নেগেটিভলি দেখবা না, কারণ স্লাইড বানানোর জন্য যে সময়টা দরকার সেটা আমার হাতে এখন নাই। আমার পরীক্ষা তো, ডিজাইন পরীক্ষা আমার হচ্ছে আগামী 3 তারিখে, এই জন্য একটু হার্ডলি পড়াশোনা করতে হচ্ছে। এনিওয়ে, এই একটা সেন্টেন্স। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি যে they give me a book which is written by শামীম ইসলাম। এই হচ্ছে আরেকটা সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সেন্টেন্স, আর এটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স। এখন দেখো, এই দুইটা সেন্টেন্স আমার লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে একটু দুইটার পার্থক্য একটু দেখানো, এই তাছাড়া কিছুই না। আর রিলেটিভ ক্লোজ জিনিসটা কি, বা হচ্ছে তোমার রিলেটিভ যুক্ত কোনো সেন্টেন্স জিনিসটা কি, সেটা একটু মেনলি বোঝানো, তাছাড়া কিছুই না। দেখো এখানে আমরা প্রথমে যদি সেন্টেন্সটা যদি দেখি, দুইটা সেন্টেন্সের উদাহরণ দেখলে আমাদের যথেষ্ট। তো প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখেছি, ইউ ওয়ান্টেড টু মিট মি মেই মেইকে ফোন কল টু মি, এর মিনিং আমি বললেও যারা এই রিলেটিভ প্রোনাউনের ব্যাপারে খুব বেশি অভিজ্ঞ না, মানে তোমাদের মধ্যে যারা রিলেটিভ প্রোনাউনের ব্যাপারে আগে থেকে খুব বেশি অভিজ্ঞ না, তারা হয়তো বা এর মিনিংটা কিভাবে হলো সে বুঝবা না। আর যারা একটু অভিজ্ঞ তারা হয়তো বা বুঝতে পারো যে ইউ
who wanted to meet me may make a phone call to me. তুমি যে আমার সাথে মিট করতে চেয়েছিলা, মানে তুমি আমাকে ফোন কল, তুমি আমাকে একটি আমার সাথে দেখা কল করতে দিতে চেয়েছিলে, পারো যে আমাকে আমার ফোন সাথে করতে দেখা পারো। করতে চেয়েছিল। হ্যাঁ, অথবা আমরা এখানে ইউ না ব্যবহার করে হি ব্যবহার করতে পারি। হ্যাঁ, হি হু ওয়ান্টেড টু মিট মি, সে আমাকে একটি কল দিতে পারে যে আমার সাথে দেখা করতে চেয়েছিল। ইউ ব্যবহার করলে একটু কেমন শোনা যাচ্ছিল, তাই হি ব্যবহার করলাম। হ্যাঁ, সে আমাকে কল দিতে পারে যে আমার সাথে দেখা করতে চেয়েছিল। প্রথম সেন্টেন্সের মিনিংটা হচ্ছে এটা। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দে গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল যেটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন বা কাজী নজরুল ইসলামের দ্বারা লেখা হয়েছিল। হ্যাঁ, নিচে সেন্টেন্সের মিনিং। এখানে দেখো রিলেটিভ ক্লোজ জিনিসটা কি, ক্লোজ মানে কি, কেউ কি বলতে পারবা ক্লোজ জিনিসটা কি? মানে এই ক্লোজ কিন্তু আবার এই যে এটা না যে হচ্ছে CLO মানে ক্লোজ মানে কাছে আসা, ক্লোজ টু মানে কাছে আসা। হ্যাঁ, তো এই রিয়েল ক্লোজ কিন্তু না। ভাই, ভাই খন্ডবাক্য ক্লজ ভাই, হচ্ছে ক্লোজ দুটো সেন্টেন্সকে একত্র করে। হ্যাঁ, তা এই যে এই ক্লাউজের কথা বলছে। হ্যাঁ, জি ভাই। যদিও শোনা যায় ক্লোজের মতো, কিন্তু এর main উচ্চারণটা হচ্ছে ক্লাউজ। আসলে আমরা যে সমস্ত সেন্টেন্স গুলো উচ্চারণ করি, তো এইগুলো নেটিভদের কাছে শুনলে আসলে বোঝাই যায় না কোনটা কি। যেমন আমরা, যদিও আমি সেদিকে কথা নিয়ে যেতে যাচ্ছি না, শুধু ক্লোজের কথা দিয়ে গেলাম। হোয়াট, হ্যাঁ আমরা বলি হোয়াট, হ দিয়ে বলি, কিন্তু যারা নেটিভ তারা, মানে যারা নেটিভ আর কি, যাদের মেন ল্যাঙ্গুয়েজ যে 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 সমস্ত দেশের প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ওই সমস্ত দেশের মানে ছোটবেলা থেকে তারা মাতৃভাষা হিসেবে ইংলিশ শিখে আসে, তারা কিন্তু এখানে হোয়াট বলে না, এটা ওয়াট বলে। মানে ডাব্লু দিয়ে মানে এইচ এর উচ্চারণটা করে ওয়াট, এরকম ভাবে উচ্চারণ করে। হোয়াট ডু ইউ মিন, ওরা কিন্তু এরকম ভাবে, কিন্তু আমরা বলি হোয়াট ডু ইউ মিন, এরকম ভাবে উচ্চারণ করি। এনিওয়ে, তো ক্লোজ থেকে আমরা এখানে ক্লোজ বলছি। তো এখানে রিলেটিভ ক্লোজ কোনটা? রিলেটিভ ক্লোজ হচ্ছে, আমি আসলে এখানে বাংলা যদি লিখতে পারতাম, বাংলা লেখাটা অনেক ঝামেলা। আহ সবাই যদি একটু খাতায় লেখো, প্রথম সেন্টেন্সের মিনিংটা যদি একটু খাতায় লেখো। সে আমাকে কল দিতে পারে, সে সে আমাকে ফোনে কল দিতে পারে যে আমার সাথে দেখা করতে চেয়েছিল। হম, এটার একটু ইংলিশটা একটু লিখে নাও, আমি এখানে লিখে দেখাতে পারলে ভালো হতো। এটার বাংলাটা একটু আর একটু কষ্ট বলেন করে। ভাইয়া। সে আমাকে কল দিতে পারে যে আমার সাথে দেখা করতে চেয়েছিল। হম, একটু দ্রুত লেখো, মানে আমি এখানে লিখে ইন্ডিকেট করতে পারলে ভালো হতো। লিখছো? এখানে মিট, সাক্ষাৎ, সাক্ষাৎ লিখলে হবে না ভাইয়া? হ্যাঁ, সাক্ষাৎ হিসেবে লিখতে হবে, সমস্যা নেই। এনিওয়ে, এরপরে যে সেন্টেন্স সেটারও বাংলা লিখে ফেলো, দুইটা আমাদের কাজে লাগবে। তারা আমাকে একটি বই দিয়েছিল, সেখানে তারাটা আমরা কেটে দিই, কারণ তারা অনেকে একটা বই দিয়েছিল, ব্যাপারটা কেমন লাগে। হুম, আহ, সি, সে আমাকে একটি বই দিয়েছিল যেটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। দুটো সেন্টেন্সের বাংলা একটু লিখে ফেলো। আচ্ছা, বাংলা যদি লেখা হয়ে যায়, এবার একটু খেয়াল করো আমার এখানে কথাটা, যে এখানে দুইটা সেন্টেন্সকে একত্রিত করা হয়েছে। দুইটা মানে প্রথম উদাহরণে যদি বলি, প্রথম উদাহরণে মেনলি দুইটা সেন্টেন্স ছিল, তো দুইটা সেন্টেন্সকে একত্রিত করেছে হু। কি কি সে দুইটা সেন্টেন্স? সে আমার সাথে দেখা করতে চেয়েছিল, এই একটা। সে আমার সাথে দেখা করতে চেয়েছিল, এই একটা সেন্টেন্স। সে আমাকে কল দিতে পারে, এই দুইটা সেন্টেন্সকে একত্রিত করেছে কি হু। হুম, তো এখন আমি যদি তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করি, সে আমার সাথে দেখা করতে চেয়েছিল, সে আমাকে কল দিতে পারে, এই দুইটা সেন্টেন্সের মধ্যে মেন সেন্টেন্স কোনটা, কে কি বলতে পারবা? অর্থ অনুসারে আমি কিন্তু বাংলাতে বলছি, হ্যাঁ, বাংলাতে মেন সেন্টেন্স কোনটা? যে সে আমার সাথে দেখা করতে চেয়েছিল। দেখা করতে চেয়েছিল এইটা, দেখা হ্যাঁ করতে হ্যাঁ এইটা, চেয়েছিল এটা। দেখা করতে চেয়েছিল এইটা। আচ্ছা, আচ্ছা, এবার এবার আমি যদি বলি যে আমার সাথে দেখা করতে চেয়েছিল সে আমাকে কল দিতে পারে, তাহলে এখানে মেন সেন্টেন্স কোনটা? একটু ভালো যে করে আমাকে, যে আবার যে একটু বলেন। হ্যাঁ, যে আমার সাথে দেখা করতে চেয়েছিল সে আমাকে কল দিতে পারে, মানে দ্বিতীয় এখানেও পারে তো দাও তো। দেখা করা যায়, দেখা করা, দেখা করা। ওরে গান। কারটায় কি কি বেজে ওঠে? আচ্ছা, এনিওয়ে, না এখানে মেইন সেন্টেন্স হচ্ছে দেখো,
সে আমাকে কল দিতে পারেনি, এটা তো হ্যাঁ পূর্ণ পূর্ণ বাক্য হচ্ছে ভাইয়া। হ্যাঁ, সে আমাকে কল দিতে পারে, এটাই হচ্ছে এখানে মেইন সেন্টেন্স। কেন মেইন সেন্টেন্স কোনটা? হ্যাঁ, মানে একটা সেন্টেন্সের মেন ক্লোজ কোনগুলা? মেন ক্লোজ হচ্ছে যেই ওয়ার্ড গুলোকে বাদ দিলে সেন্টেন্সের মূল অর্থ আসে না, সেটা সেই সমস্ত ক্লোজের মাধ্যমে যে সেন্টেন্সটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে মেইন সেন্টেন্স, মানে প্রধান সেন্টেন্স। এখন দেখো, আমি যদি বাংলাতেই যদি বলি যে আমার সাথে দেখা করতে চেয়েছিল, শুধু এইটুকু বললাম, যে আমার সাথে দেখা করতে চেয়েছিল, এরপরে আমি আর কিছু বললাম না, তাহলে সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করলো না। যে আমার সাথে দেখা করতে চেয়েছিল না, এরপরে কি, মানে তোমার মনের কাছে একটা প্রশ্ন থাকবে কিন্তু, যে আমার সাথে দেখা করতে চেয়েছিল না, হ্যাঁ ভাইয়া বুঝলাম যে আপনার সাথে দেখা করতে চেয়েছিল না, তো কি, এরকম কিন্তু একটা প্রশ্ন থাকবে। কিন্তু আমি যদি যে আমার সাথে দেখা করতে চেয়েছিল এই কথাটা বাদই দিয়ে দিই, বাদ দিয়ে যদি বলি সে আমাকে কল দিতে পারে, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে গেল। হ্যাঁ, সে আমাকে কল দিতে পারে, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে গেল। বা আমি বললাম তুমি আমাকে কল দিতে পারো, এটা কি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হলো না? হলো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, জি কিন্তু ভাইয়া। আমি যদি বলি যে যে আমার সাথে দেখা করতে চেয়েছিল, এইটুকু দ্বারা কখনো পূর্ণাঙ্গ সেন্টেন্স প্রকাশ পায় না। তাহলে মেন সেন্টেন্স আমরা কোনগুলোকে বলবো? যেই সেন্টেন্স ছাড়া যদি দুই বা ততোধিক সেন্টেন্স একত্রিত হয়ে একটি সেন্টেন্স গঠন করে, ব্যাপারটা বুঝতে হবে ভালো করে, যদি দুই বা ততোধিক সেন্টেন্স একত্রিত হয়ে একটি সেন্টেন্স গঠন করে, তাহলে ওই সেন্টেন্সের মধ্যে যেই সেন্টেন্স ছাড়া বা যেই ক্লোজ গুলা ছাড়া কখনোই মূল অর্থ প্রকাশ পায় না, সেই ক্লোজ গুলো দ্বারা গঠিত সেন্টেন্সকে আমরা বলবো মেইন সেন্টেন্স। হ্যাঁ, তো রিলেটিভ ক্লোজ, রিলেটিভ ওয়ার্ড যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, তাহলে অবশ্যই সেটি দুটি সেন্টেন্সকে সমন্বয় করেছে। তো যেই দুটি সেন্টেন্সকে সমন্বয় করেছে তার মধ্যে একটি হবে মেইন সেন্টেন্স, আরেকটি হবে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই দুই বা ততোধিক সেন্টেন্সকে একসাথে করেছে, মানে একের অধিক সেন্টেন্সকে একসাথে করে একটা সেন্টেন্সে পরিণত করেছে। তোমাদের কার থেকে মানে সাউন্ড আসতেছে, আমি সবাইকে একটু মিউট করে দিই। মানে যে যখন কোনো কথা বলবা, সেই কথাটা বলার পরে আবার নিজে থেকে একটু মিউট করে দিবা, তাহলে আর সাউন্ড গুলো আসবে না। কথাটা আবারও বোঝার চেষ্টা করো, কারণ এই আমার এই এই কথাটার উপরে পুরো ক্লাস নির্ভর করছে আজকে। যে যদি কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কমপক্ষে দুটি সেন্টেন্সকে একত্রিত করেছে, দুইটার কম না, দুইয়ের বেশি হতে পারে, কমপক্ষে দুটি সেন্টেন্সকে একত্রিত করে একটি সেন্টেন্সে বানিয়েছে। তো এর মধ্যে যেই সেন্টেন্সটা ছাড়া মূল অর্থ প্রকাশ পায় না, সেটাকে বলবো আমরা মেইন সেন্টেন্স, আর বাকি অংশটাকে বলবো আমরা রিলেটিভ ক্লোজ। আরো সহজভাবে যদি বলি, যে দুটি সেন্টেন্সের মধ্যে যে অংশে যে, যা, যারা, যিনি, হ্যাঁ, বা যেটি, এরকম টাইপের কথাগুলো থাকবে, সেগুলাকে মানে সেই সেন্টেন্সটাকে বলবো আমরা রিলেটিভ ক্লোজ। মানে আমরা যেমন রিলেটিভ প্রোনাউনের কোনগুলা ব্যবহৃত হয় আমরা বলেছি, হুইচ ব্যবহৃত হয়, হু ব্যবহৃত হয়, হ্যাঁ, আবার হচ্ছে তোমার হোয়াট ব্যবহৃত হয়, হোয়ার ব্যবহৃত হয়, দ্যাট ব্যবহৃত হয়, এরকম অনেকগুলো দেখেছি। এইগুলোর মিনিং এ কিন্তু আমরা দেখেছি, এগুলো সবগুলো মিনিং কি কি? যে, যিনি, যা, যেটি, যেখানে, যেভাবে, এরকমই তো নাকি? কালকে কিন্তু আমি কিন্তু আলোচনা করেছিলাম, এরকমই তো ছিল। জি ভাইয়া। জি ভাইয়া। তো বাংলাতেও আমরা রিলেটিভ ওয়ার্ড কোনগুলো বুঝবো? যে সমস্ত ওয়ার্ডের মিনিং গুলো হচ্ছে যে, যিনি, যা, যেখানে, যেভাবে, এইগুলা। তো বাংলাতে রিলেটিভ ওয়ার্ড যেই সেন্টেন্সটার সাথে আছে সেটাকে আমরা বলবো রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। যেমন আমার প্রথম সেন্টেন্সে হচ্ছে মিনিং হচ্ছে যে আমার সাথে দেখা করতে চেয়েছিল সে আমাকে কল দিতে পারে। তাহলে এখানে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স কোনটা? যে আমার সাথে দেখা করতে চেয়েছিল, এটা হচ্ছে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটার সাথে যে যুক্ত আছে। বুঝছো কি আমার কথা? আমার কথা কি বুঝছো? জি আবার ভাইয়া। বলছি, যে প্রথম সেন্টেন্সের মিনিং হচ্ছে যে আমার সাথে দেখা করতে চেয়েছিল সে আমাকে কল দিতে পারে। তাহলে এই দুইটা সেন্টেন্স, যে যে আমার সাথে দেখা করতে চেয়েছিল এই একটা অংশ, আর সে আমাকে কল দিতে পারে এই একটা অংশ, এই দুটার মধ্যে কোনটার সাথে রিলেটিভ ওয়ার্ড যুক্ত আছে? যে আমাকে কল দিয়েছিল তার সাথে, কারণ যে যুক্ত আছে। তাই যে আমাকে কল, সরি, যে আমার সাথে দেখা করতে চেয়েছিল, এটাই হচ্ছে এখানে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স, কারণ এখানে যে যুক্ত আছে। কিন্তু সে আমাকে কল দিতে পারে বা তিনি আমাকে কল দিতে পারে, তো এখানে কিন্তু যে যুক্ত নাই, বা যিনি, বা যেভাবে, এরকম টাইপের কোনো কিছু যুক্ত নাই, তাই এটাকে বলবো আমরা মেন সেন্টেন্স। তো মেন সেন্টেন্স কোনটা আর রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স কোনটা, এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে?
বিন্দুমাত্র বা কোথাও যদি একটু কনফিউশন থাকে আমাকে বলতে পারো, কারোর কোনো সমস্যা আছে এটা বুঝতে? ভাই আরেকবার বলেন। আবার বলছি, ভালো করে শুনে নাও যে আচ্ছা, আমি বলছি কিন্তু আমি একটু কনফিউশন, সমস্যা নাই, ভয় পাওয়ার দরকার নাই। তুমি কি প্রথম থেকে আমার কথাগুলো শুনছো তো? যদি না শোনো আমি আবারও কয়েকটা কথা রিপিট করবো। তুমি প্রথম থেকে শুনছো তো আমার কথা? জি ভাই শুনছি। আচ্ছা ঠিক আছে, তাহলেই হবে। আমি বললাম যে আহ বাংলাতে, ইংলিশে কি হবে সেটা আমরা পরে দেখি। বাংলাতে যে মানে যে, যিনি, যেভাবে, যা, এরকম টাইপের যে কথাগুলো যেটা আমরা গতকালকে দেখেছি, এরকম টাইপের ওয়ার্ড গুলো যে সেন্টেন্সটার সাথে যুক্ত থাকবে সেই সেন্টেন্সটাকে আমরা বলবো রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। যেমন প্রথম সেন্টেন্সের মিনিং হলো যে আমার সাথে দেখা করতে চেয়েছিল, এই একটা অংশ। আর একটা অংশ হচ্ছে তিনি, মানে সে আমাকে কল দিতে পারে। তো সে আমাকে কল দিতে পারে এই অংশের সাথে যে, যিনি, যেভাবে, যেটি, এরকম টাইপের কোনো কিছু যুক্ত নয়, তাই এটা হলো মেন সেন্টেন্স। যদি যুক্ত না থাকে তাহলে সেটা মেন সেন্টেন্স। আর যেই সেন্টেন্সটুকুর সাথে যে, যিনি, যেভাবে যুক্ত থাকবে সেটাকে বলবো আমরা রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। তাহলে এখানে কোনটার সাথে যুক্ত আছে? যে আমাকে কল দিতে চেয়েছিল, এই জায়গায় কিন্তু একটা রিলেটিভ ক্লোজ, একটা রিলেটিভ ওয়ার্ড যুক্ত আছে। কোনটা? যে। এই জন্য আমরা বলবো যে আমাকে কল দিতে চেয়েছিল, এটাই হচ্ছে এখানে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। বুঝতে পারছো কি বললাম? জি ভাই বুঝছি। আচ্ছা, এবার নিচের সেন্টেন্সের মিনিং এর যদি বলি, বাংলাতে আগে বুঝে নিই, তারপর আমরা ইংলিশে বুঝবো। শি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন, বা কাজী, যেটি কাজী নজরুল ইসলামের দ্বারা লেখা হয়েছিল। হ্যাঁ, বা লেখা হয়েছে। আচ্ছা, এখানে আমরা ইজ না বলে আমরা এখানে ওয়াজ বলি, তাহলে আরেকটু প্রপার মিনিং বোঝাবে। হুম, তো দেখো, শি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন। এখন এখানে কিন্তু দুইটাও অংশ আছে, একটা হলো সে আমাকে একটি বই দিয়েছিল যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে কোন কথাটুকু বাদ দিলে সেন্টেন্সের কোনো অর্থই হয় না। সেটা হচ্ছে সে আমাকে বই দিয়েছিল, এটুকু যদি বাদ দিয়ে দিই, যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন, যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন এটা বললে কিন্তু ফুল সেন্টেন্সের মিনিং হয় না। কেন? কারণ যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ঠিক আছে, কাজী নজরুল ইসলাম লিখেছেন, কোনটি লিখেছেন? কাজী নজরুল ইসলাম। আর তো লিখেছেন তো কি হয়েছে, তুমি এটার প্রেক্ষিতে কি বলতে যাচ্ছ, এরকম কিন্তু হাজারো প্রশ্ন মনে থাকবে। আর আমি যদি বলি সে গেভ মি একটা বুক, সে গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল, এটা কিন্তু পুরো অর্থ বোঝে। এই জন্য সে গেভ মি এ বুক এটা হলো মেন সেন্টেন্স এখানে। আর রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স কোনটা? যেটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন বা যা কাজী নজরুল ইসলাম লিখেছেন, এটাই কিন্তু রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স, কারণ এখানে যেটি যুক্ত আছে বা যা যুক্ত আছে, এরকম যুক্ত আছে। এই জন্য আমরা এখানে বলবো যে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স কোনটা? যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন, এটা। বুঝছো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো তো যে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স আমরা কোনটা বলবো আর মেইন সেন্টেন্স কোনটা বলবো? কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে কিন্তু পরে এগুলো বুঝবা না। আর যদি কনফিউশন না থাকে তাহলে এরপরে মানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে সেন্টেন্স বড় করা বা হচ্ছে সেন্টেন্সের মিনিং বোঝে তোমাদের কাছে কোনো ব্যাপারই না। একদম সিম্পলি তুমি খুব সহজে পাবা যদি আমার এই কথাটুকু যদি ভালো করে বুঝে থাকো। আশা করি কোনো কনফিউশন নাই কেউ। তাই আমি একটু সামনে আগাই। ওকে, তাহলে আমরা একটা সেন্টেন্সের রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স কোনটাকে বলবো আর মেইন সেন্টেন্স কোনটাকে বলবো সেটা আশা করি সবাই বুঝছো। তা এটা যদি বুঝে থাকো তাহলে এবার আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো দেখব। তো প্রথমে আসো আমরা দেখি হুইস এর ব্যবহার। হুইস, এইগুলা মনে হয় আচ্ছা এটা কাজেও লাগতে পারে, তাই আমরা এটাকে রেখে দিই। প্রথমে আমরা হুইস এর ব্যবহারটা দেখব। তো হুইস এর মিনিংটা আমি গতদিনকে বলেছিলাম, যেটি, যা, এরকম টাইপের কিছু, যেটি বা যা, বা যেগুলো, এরকম টাইপের কিছু। তো হুইস, কোন ক্ষেত্রে আমরা হুইস ব্যবহার করতে পারি? যদি কখনো বাংলাতে, বাংলাটাকে বুঝে নাও, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। আমার এই যে নেটওয়ার্ক একটু ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য জিজ্ঞাসা করলাম। এনিওয়ে দেখো, বাংলাতে যদি আহ তোমার হচ্ছে কোনো একটি রিলেটিভ ওয়ার্ড বস্তুকে নির্দেশ করে, তো বাংলাতে রিলেটিভ ওয়ার্ড কোনগুলো আমরা বলেছি? যে, যেটি, যেগুলো,
যিনি, যা, যেভাবে, যেখানে, এইগুলো হচ্ছে বাংলাতে রিলেটিভ প্রোনাউন আমরা বলেছি। হ্যাঁ, তো যদিও রিলেটিভ প্রোনাউন বাংলাতে কোনো রিলেটিভ প্রোনাউন হয় না, শুধু তোমাদের বোঝার স্বার্থে আমি বলতেছি। তো বাংলাতে এই এই ধরনের ওয়ার্ড গুলো, এই রিলেটিভ প্রোনাউন যুক্ত ওয়ার্ড গুলো যদি কখনো কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হলো হুইস। যদি কখনো কোনো বস্তুকে নির্দেশ করে থাকে, তাহলে সেখানে আমরা ব্যবহার করব হলো হুইস। যেমন এই যে উপরে যে সেন্টেন্সটা, 2 নাম্বার সেন্টেন্স, শি গেভ মি এ বুক। শি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল যেটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে এই যে আমরা যে এখানে যে হলো যেটি কথাটা বললাম, যেটি কাজী নজরুল ইসলাম লিখেছেন, কাজী নজরুল ইসলাম কি লিখেছেন? বুকটা লিখেছেন না, বইটা লিখেছেন নাকি? বই লিখছে তো। জি ভাইয়া। তার মানে এই জি হুইস ভাই। নির্দেশ করলো, হুইস নির্দেশ করলো কাকে? একটি বস্তুকে। বই তো বইকে। অবশ্যই একটা বস্তু, তাই না? জি জি। বই তো অবশ্যই একটা বস্তু, তাই আমরা এখানে হুইজ ব্যবহার করেছি। আবার যেটি, বাংলাতে যদি বলি যেটি হলো একটা রিলেটিভ প্রোনাউন, এ নির্দেশ করলো কাকে? একটা বস্তুকে, তাই আমরা এখানে হুইজ ব্যবহার করেছি। যদি কখনো বস্তুকে নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব? হুইজ। তো ঠিক আছে, আমরা বুঝলাম যে হুইজ হুইজ কোথায় বসবে। এটা তো সবাই বুঝছো যে হুইজ কোন ক্ষেত্রে আমরা হুইজ ব্যবহার করব, কিভাবে ইউজ করবো সেটা পরে জানবো। কোন ক্ষেত্রে আমরা হুইজ ব্যবহার করবো সবাই বুঝছো ক্লিয়ারলি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা ব্যবহার করব কি করে? শুধু হুইস বলে না, যে কোনো রিলেটিভ প্রোনাউন। হুইসের সাথে সাথে আমি একবারে সবারটা বলে দিচ্ছি যে রিলেটিভ প্রোনাউন, বাংলাতে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে, ঠিক তারপরে রিলেটিভ প্রোনাউনটা বসাতে হবে। ব্যাপারটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট। এটা অবশ্যই তোমাদের ভালো করে একটু নোট করে লিখে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে, ঠিক তারপরে রিলেটিভ প্রোনাউনটা বসাতে হবে। যেমন এই রিলেটিভ প্রোনাউন যেটি নির্দেশ করেছে বইকে, তাই বইয়ের পরেই রিলেটিভ প্রোনাউন আমরা বসিয়েছি হুইস। যেমন দেখো, হু নির্দেশ করছে কাকে? হি কে। যে নির্দেশ করছে কাকে? সেইকে নির্দেশ করেছে, তাই দেখো হি এর পরেই আমরা রিলেটিভ প্রোনাউন বসিয়েছি। তো এই সেন্টেন্সটা অনেকে লিখবে কিন্তু এরকম। কেমন লিখবে আমি একটু যদি একটু দেখাই। যে অনেকে লিখবে হচ্ছে এরকম, যদি বাংলাতে যদি বলি তুমি ট্রান্সলেশন করো, অনেকে আর কি মানে করবে। কাউকে যদি বলা হয়, মানে যারা আর কি প্রপারলি বোঝে না তাদের কথা বলছি, যে মনে করো হচ্ছে আহ, কাউকে বলা হলো তুমি ট্রান্সলেশন করো যে সে আমাকে কল দিতে পারে, যে আমার সাথে দেখা করতে চেয়েছিল। সে লিখবে হচ্ছে আগে এরকম, হি মে, আচ্ছা আমরা কিন্তু কপি করি। সে লিখবে হচ্ছে এরকম, এই কি হয়ে গেল, এক মিনিট একটু, কপি করার থেকে লেখাই ভালো ছিল। হি মে মেক এ ফোন কল টু মি, আগে লিখবে এটা, লেখার পরে তারপর লিখবে এই যে এটা, যে হি, সরি, হি ওয়ান্টেড টু মিট মি, এরপরে সে এটুকু লিখবে। কিন্তু এটা ভুল। যদি কাউকে যদি মানে যে বোঝে না ভালো করে, মোটামুটি ইংলিশ মোটামুটি পারে, কিন্তু এই রিলেটিভ প্রোনাউনের নিয়মগুলো যে জানে না, সে কি করবে? যদি তাকে যদি বলি তুমি ট্রান্সলেশন করো যে সে আমাকে কল দিতে পারে, যে আমার সাথে মিট করতে চেয়েছিল, সে আগে লিখবে এরকম, হি মি, সরি আমি এখানে ভুল লিখলাম, হি মেক এ ফোন কল টু মি হু ওয়ান্টেড টু মিট মি, এরকম ভাবে লিখবে। মানে তার বাংলার কথা অনুসারে সে সাজে সাজে লিখবে যে সে আমাকে কল দিতে পারে, এরপর আমি লিখে দিব হু ওয়ান্টেড টু মিট মি, যে আমার সাথে দেখা করতে চেয়েছিল। কিন্তু এই সেন্টেন্সটা একদম সম্পূর্ণ ভুল, এটা করা যাবে না। কারণ যে নির্দেশ করছে কাকে? সেকে। তাই শর্ত হচ্ছে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে, ঠিক তারপরেই রিলেটিভ প্রোনাউনটা বসাতে হবে। তাই আমাদের সঠিকটা হচ্ছে এটা, রিলেটিভ প্রোনাউন নির্দেশ করেছে হু, নির্দেশ করছে কাকে? হিকে, মানে যে নির্দেশ করছে কাকে? সেকে, তাই সে এর পরেই আমরা যেটা বসিয়েছি। অর্থাৎ হিকে নির্দেশ করছে, তাই হি এর পরে আমরা হুটা বসিয়েছি। সবাই বুঝতে পারছো? ক্লিয়ারলি বুঝতে পারছো জি ব্যাপারটা? ভাইয়া। ওকে। তাহলে আমাদের হচ্ছে একটু মুছে দিই।
তাহলে আমরা কি বললাম যে হুইস আমরা কোথায় ব্যবহার করব, যে বাংলাতে যে বা যেটি এরকম, বা যা হচ্ছে, সরি, যেটি, যা, যেগুলো এরকম টাইপের যে মিনিং গুলো আসবে তার ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রনাউন হিসেবে হুইজ ব্যবহার করব। এবং যদি এই যে, যা, যেটি এগুলো যদি হচ্ছে কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা হুইজ ব্যবহার করব। এবং এই হুইজটা কোথায় বসাবো, এই যে, যেটি বা যা যাকে নির্দেশ করছে ঠিক তারপরে, মানে বস্তুকে নির্দেশ করবে, ওই যেই বস্তুকে নির্দেশ করবে ঠিক সেই বস্তুর পরেই আমরা হুইজ বসাবো। যেই বস্তুকে নির্দেশ করবে ঠিক সেই বস্তুর পরেই আমরা হুইজ বসাবো। তো এই ক্ষেত্রে এখন কখনো কখনো হুইজটা এরকম মাঝ বরাবর আসবে, মাঝখানে কিন্তু না। মাঝ বরাবর আর মাঝখানে দুইটা কথা কিন্তু আলাদা। হুম, মাঝ বরাবর মানে এর ভেতরে কোন একটা স্থানে। হ্যাঁ, আবার কখনো কখনো এই হুইজটা সেন্টেন্সের ঠিক সাবজেক্টের পরেই বসবে। অর্থাৎ দুইটা কথা আসতে পারে যে এই হুইজটা কখনো কখনো সাবজেক্টের পরে বসবে, আবার কখনো কখনো অবজেক্টের পরে বসবে। আবার বলছি, কখনো কখনো সাবজেক্টের পরে বসবে, আবার কখনো কখনো অবজেক্টের পরে বসবে। এখন কেউ যদি না বুঝে থাকো, আচ্ছা আমি মানে সাবজেক্ট অবজেক্ট চিনবো কি করে এটা নিয়ে আমি পরে বলতেছি। জাস্ট আমার এই কথাটুকু বুঝছো কিনা যে হুইস কখনো কখনো সাবজেক্ট মানে হচ্ছে তোমার হুইস বস্তুর পরে বসবে, এটা ঠিক আছে। যে বস্তুকে নির্দেশ করবে তার পরে বসবে, এটাও ঠিক আছে। কিন্তু এই হুইচ কখনো কখনো সাবজেক্টের পরে বসবে, আবার কখনো কখনো অবজেক্টের পরে বসবে। এই কথাটা কারো বুঝতে কি অসুবিধা আছে? না, আমি কিন্তু একদম ধীরে ধীরে আগাচ্ছি, তোমাদের কাছে জিজ্ঞাসা করি। না ভাইয়া। ঠিক আছে। তাহলে দেখো, এখন এখন কখন সাবজেক্টের পরে বসবে আর কখন অবজেক্টের পরে বসবে এটা আমরা জানবো। তবে জানার আগে আমরা একটু সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার একটু দেখে নিই। একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হয় হচ্ছে এরকম: প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে থাকবে হচ্ছে একটা ভার্ব, এরপরে থাকবে হচ্ছে একটা অবজেক্ট। যদি সেন্টেন্সের অবজেক্ট থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে। এখন সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই যে থাকবে এমন কোনো কথা নাই। এমন হতে পারে কোনো অনেক সেন্টেন্স আছে যেখানে সাবজেক্ট নাই, অস্বাভাবিক কিছু না হতে পারে। আবার এমন অনেক সেন্টেন্স আছে অবজেক্টও নাই, শুধু ভার্ব আছে। প্রথমত, এখন যদি বলো যে ভাই ভার্ব নাই এমন কোনো সেন্টেন্স হবে না, ইম্পসিবল, কখনোই সম্ভব না। ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব না। যদি অর্থবোধক তুমি কোনো সেন্টেন্স বানাতে চাও তাহলে অবশ্যই সেখানে ভার্ব থাকতে হবে, কিন্তু সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স গঠন করা সম্ভব, আবার অবজেক্ট ছাড়াও সেন্টেন্স গঠন করা সম্ভব। কিন্তু বেসিক স্ট্রাকচার হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট যদি থাকে তাহলে সেটা প্রথমেই মানে ভার্বের আগে থাকবে। মেইন যে ভার্ব সেই মেইন ভার্বের আগে থাকবে। আমি মনে হয় তোমাদের ভার্বের একটা ক্লাস করেছিলাম ইংলিশে, তো সেখানে ভার্বের ক্লাসিফিকেশন, ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে মনে হয় বলা ছিল যে সেন্টেন্সে ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স গঠন করা সম্ভব না। তো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে তাহলে মেইন যে ভার্ব সেই মেইন ভার্বের আগে সাবজেক্ট থাকতে হবে, পরে কখনো থাকতে পারবে না। আবার বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টটা অবশ্যই ভার্বের ঠিক আগে থাকতে হবে, ভার্বের পরে থাকতে পারবে না। আর যদি মানে মেইন ভার্ব আর কি, কারণ একটা সেন্টেন্সে অনেকগুলো ভার্ব থাকতে পারে, মেইন ভার্বের আগে থাকতে হবে। তো মেইন ভার্ব চিনবো কি করে, সেগুলো মনে হয় ইতিপূর্বে কম বেশি বলা হয়েছে, তারপর আমি সামনে বলবো ইনশাল্লাহ, আস্তে আস্তে আগাই। একবারে সবকিছু শিখতে গেলে মানে একবারে গাছের মাথায় উঠতে গেলে হাত পা ভেঙে যাবে। এই জন্য হাত পা আগে ভাঙা যাবে না, আস্তে আস্তে আমাদের শিখতে হবে। একবারে ফাইনালি দেখবা তুমি গাছের মাথায় ঠিক উঠে গেছো। এনিওয়ে, তো তাহলে কি বললাম, যদি আমাকে কি কিছু বলছো নাকি? আচ্ছা আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, যদি সেন্টেন্সের সাবজেক্ট থাকে তাহলে সেটা ভার্বের আগে থাকবে, আর যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই মেইন ভার্বের পরে থাকতে হবে। মেইন ভার্বের পরে ছাড়া অবজেক্ট থাকতে পারবে না। তবে কখনো কখনো কোনো ক্ষেত্রে মেইন ভার্বের পর মানে সেন্টেন্সে অবজেক্ট আছে কিন্তু সেটা মেইন ভার্বের পরে বসেনি, এরকম যদি হয় তাহলে তার ক্ষেত্রে সেই অবজেক্টের আগে একটা টু বসে। তবে এটা বিরল ক্ষেত্রে হয়। যেমন আমি যদি বলি যে এই যে দেখো যে হচ্ছে এখানে আমাকে কিন্তু হচ্ছে অবজেক্ট, কিন্তু এটা দেখো মেইন ভার্ব হচ্ছে মেক। এখানে তো এখানে দুইটা অবজেক্ট আছে, এ ফোন কল একটা অবজেক্ট, আর একটা হচ্ছে মি একটা অবজেক্ট। তো ভার্বের পরে যে অবজেক্টটা বসে না সেই অবজেক্টের আগে অবশ্যই টু বসাতে হয় একটা। তো এটা একটু জটিল কথা, হয়তো বা অনেকের মাথায় ঢুকছে না, না ঢুকলে সমস্যাটা এইগুলো আস্তে আস্তে পরে জানতে পারবা। যারা জানো
ওই অবজেক্টের ব্যাপারটা তাদের জন্য কথাটা বলে দিলাম, না হলে তাদের মাথায় আবার এখন ঘুরপাক খাবে যে না কিছু কিছু ক্ষেত্রেও তো ভার্বের পরে অবজেক্ট না বসে তার আগে একটা টু বসে, এই জন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, তো এটা সচরাচর হয় যখন একটা সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকে, তখন একের অধিক পরিমাণ যদি ভার্ব থাকে, দুইটা ভার্ব যদি, সরি আমি ভুল বললাম, একের অধিক পরিমাণে যদি অবজেক্ট থাকে তখন। যেমন আমি যদি একটা বলি যে হচ্ছে সে আমাকে একটি ফুল দিয়েছিল, তাহলে শি কি হবে এখানে, শি গেভ মি, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, শি গেভ এ ফ্লাওয়ার, শি গেভ এ ফ্লাওয়ার টু মি। এটাও হয় শি গেভ এ ফ্লাওয়ার টু মি, এর এর মানে হচ্ছে সে আমাকে একটি ফুল দিয়েছিল। এখানে দুইটা অবজেক্ট আছে, একটা ফ্লাওয়ার আর একটা হচ্ছে মি, মানে আমাকে এবং ফুল, এই দুইটা হচ্ছে অবজেক্ট, এ ফ্লাওয়ার এবং মি, এই দুইটা হচ্ছে অবজেক্ট। কেন এই দুটো অবজেক্ট আমি বলছি সামনে, সমস্যা নাই। আবার এটার আরেকভাবে আমরা লিখতে পারতাম, সেটা কি, শি গেভ মি এ ফ্লাওয়ার, তখন কিন্তু টু ব্যবহার করা লাগতো না, শি গেভ মি এ ফ্লাওয়ার, তখন আর টু ব্যবহার করা লাগতো না। কিন্তু যদি আমি মিটাকে যদি পরে দিতে চাই তখন সেখানে একটা টু ব্যবহার করতে হবে। কেন সেটা আমি বলতেছি, আগে একটু আমরা সাবজেক্ট অবজেক্ট চিনে নিই, যদিও ইতিপূর্বে বলেছি কিন্তু তারপর আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। ভার্ব আশা করি সবাই চেনো, একটা সেন্টেন্সের ভার্ব মানে যেটা দ্বারা কাজ করা বোঝাবে। বাংলাতে কাজ করা বোঝাচ্ছে এমন কোনো ওয়ার্ডকে যদি তুমি প্রশ্ন করো কে অথবা কারা অথবা কার, এই তিনটা দ্বারা যদি প্রশ্ন করো কে কারা কার, তাহলে যে উত্তর পাবা সেটাই হবে হলো সাবজেক্ট। কে কার কারা, এই তিনটা দ্বারা যে প্রশ্ন করবে ভার্বের কাছে যে উত্তর পাবা সেটা হবে সাবজেক্ট। আর ভার্বের কাছে যদি প্রশ্ন করো কি অথবা কাকে, এই দুইটা দ্বারা যদি প্রশ্ন করো যে উত্তর পাবা সেটাই হবে হলো অবজেক্ট। যার এই ব্যাপারটা জানা না সে একটু নোট করে নিতে পারো। তা আমি যদি এখানে প্রশ্ন করি যে দিয়েছিল, কি দিয়েছিল, একটি ফুল দিয়েছিল, সো একটি ফুল অবজেক্ট, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, তো এখানে দুইটাই অবজেক্ট আছে। তো ব্যক্তিবাচক অবজেক্ট, অবজেক্ট আবার দুই ধরনের হয়, হ্যাঁ, একটা হলো বস্তুবাচক অবজেক্ট আর একটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট। যে অবজেক্ট কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেটাকে বলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট, আর যে অবজেক্ট কোনো বস্তুকে নির্দেশ করে সেটাকে আমরা বলে হলো বস্তুবাচক অবজেক্ট। এই কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি একবারে এত কিছু বলতেছি বলে? সমস্যা হচ্ছে কি, সমস্যা হলে আমাকে জি জানাবা, না ভাইয়া। সমস্যা হলে আমাকে একটু বলবা যে ভাই আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। এনিওয়ে, তাহলে আমরা বললাম যে অবজেক্ট দুই ধরনের হতে পারে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। আর অবজেক্ট চিনবো কিভাবে, ভার্বের কাছে প্রশ্ন করবো কি অথবা কাকে দ্বারা। যেমন এখানে দিয়েছিল হচ্ছে ভার্ব, কি দিয়েছিল, ফুল দিয়েছিল, সো ফুল একটা অবজেক্ট, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, সো আমাকে একটা অবজেক্ট, কি অথবা কাকে দ্বারা। তো যদি কখনো ব্যক্তিবাচক অবজেক্ট ভার্বের পরে না বসে পরে বসানো হয়, মানে ভার্বের পরে বসানো তুমি, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিবাচক অবজেক্টের আগে অবশ্যই একটা টু ব্যবহার করতে হয়। আর যদি তুমি ভার্বের পরেই যদি ব্যক্তিবাচক অবজেক্টটা বসা তাহলে সেখানে টু ব্যবহার করা লাগে না। এটা শুধুমাত্র ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন তুমি যদি কথাটাকে বলতে এরকম, শি গেভ মি এ ফ্লাওয়ার, মানে মিটাকে তুমি ভার্বের পরে বসেছো, গেভ এর পরে বসেছো, তখন আর টু ব্যবহার করা লাগবে না। কিন্তু তুমি যদি বলো শি গেভ এ ফ্লাওয়ার টু মি, মানে মিটাকে তুমি ভার্বের পরে বসোনি বরং ফ্লাওয়ারের পরে বসেছো, তো সেক্ষেত্রে অবশ্যই একটা টু ব্যবহার করতে হবে। এনিওয়ে, আশা করি বুঝছো ব্যাপারটা। তো আমার মেইন এই জায়গায় বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে মেইন সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সরি আমাদের কমনলি একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হলো সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। তো সাবজেক্ট যদি নাও থাকতে পারে, আবার ভার্ব না, আবার হচ্ছে অবজেক্টও নাও থাকতে পারে, কিন্তু ভার্ব থাকবে। এখন দেখো যে এখানে এটা হলো মেইন সেন্টেন্সের আমাদের হচ্ছে আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখলাম। সরি, আমরা হুইস করছিলাম, মানে ভুলে গেছিলাম আসলে তোমাদের কি করাচ্ছিলাম। এনিওয়ে, তাহলে দেখো এখন আমাদের হুইসের ব্যবহার যদি বলি, আমরা বললাম যে হুইস কখনো কখনো মাঝামাঝি স্থানে বসতে পারে সেন্টেন্সে, আবার কখনো কখনো সাবজেক্টে পরে বসতে পারে। তো কখন কোন ক্ষেত্রে কি হতে পারে, কখন হুইস মাঝামাঝি স্থানে বসে, কখন হুইস মাঝামাঝি স্থানে বসে সেটা আমরা একটু দেখবো। কখন বসে, যখন হচ্ছে তোমার বস্তু মানে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করছে সেই বস্তুটা অবজেক্টের স্থানে যখন অবস্থান করবে। কথাটা ভালো করে বুঝছো যে রিলেটিভ প্রোনাউন যে বস্তুকে নির্দেশ করছে সেই বস্তুটা যখন অবজেক্টের স্থানে বসবে তখন হুইচ সাবজেক্টের স্থানে না বরং ওই অবজেক্টের পরে বসবে। কথাটা মনে বুঝে গেছো যে রিলেটিভ প্রোনাউন যে বস্তুকে নির্দেশ করছে ওই বস্তুটার অবস্থান যদি মানে ওই বস্তুটা যদি অবজেক্ট হিসেবে কাজ করে
তাহলে ওই অবজেক্টের পরেই হুইচটা বসবে। আর রিলেটিভ প্রোনাউন যেই বস্তুকে নির্দেশ করছে সেই বস্তুটা যদি সাবজেক্টের স্থানে থাকে তাহলে সাবজেক্টের পরেই হুইচ বসাতে হবে। বুঝছো কি আমার কথা কি বললাম? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। তো তাহলে আমরা কি বললাম, একটা বস্তু কিন্তু অবজেক্ট হতে পারে, সাবজেক্ট হতে পারে। তো এই জিনিসটা আশা করি সবাই জানো, বস্তু একটা অবজেক্ট হতে পারে আবার সাবজেক্ট হতে পারে। তাহলে এখন আমরা এই দুইটার জন্য ভিন্ন রকম দুইটা রুলস দেখব, যে হুইচ কখন হচ্ছে অবজেক্টের পরে বসে আর কখন সাবজেক্টের পরে বসে। এই দুটোর জন্য আমরা দুটো ভিন্ন ভিন্ন রুলস দেখব। প্রথমে সহজ একটু দেখে নিই যে হুইচ যদি মানে তোমার রিলেটিভ প্রোনাউন যাকে যে বস্তুকে নির্দেশ করছে সে অবজেক্টের স্থানে আছে, তো সেই ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচার মেনটেন করে আমরা সেন্টেন্সটাকে লিখবো সেটা একটু দেখে নিই। তার স্ট্রাকচারটা হচ্ছে, একটু খাতায় লিখে নিবা। আমি আমার আমার সাথে সাথে একটু লিখবা যে হচ্ছে তোমরা বাংলাতে লিখো, সমস্যা নেই। ট্রান্সলেট দ্য মেইন সেন্টেন্স, অর্থাৎ মেইন সেন্টেন্সকে ট্রান্সলেট করতে হবে, অর্থাৎ মেইন সেন্টেন্সের মিনিংটা মানে মেইন সেন্টেন্সটার ইংলিশ আগে তোমাকে লিখতে হবে। সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন করতে হবে, ইংলিশটা আগে লিখতে হবে। এরপরে কি করতে হবে, তারপরে তো মেইন সেন্টেন্সে তুমি যখন ট্রান্সলেশন করবা, তো মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন যে অবজেক্টটা পাবে সেই অবজেক্টের পরেই ঠিক হুইচ বসাতে হবে। এরপরে এরপরে তোমাকে যে কাজটা আমি উদাহরণ দিলে বুঝতে পারবো, সমস্যা নাই। এরপরে হচ্ছে ট্রান্সলেট দা সেন্টেন্স উইথ রিলেটিভ ক্লজ। অথবা আমরা এখানে হুইচ কথাটা নাও লিখতে পারি, না লিখলেও হবে, কারণ এখানে ট্রান্সলেট দ্য সেন্টেন্স উইথ রিলেটিভ ক্লজ এর সাথে সাথে হুইচ চলে আসবে, কিন্তু তোমাদের বোঝার জন্য লিখলাম আর কি। আমি আমি একটু বাংলায় বলে দিচ্ছি কি করবো। আচ্ছা, আমার মিটিংটা যদি অফ হয়ে যায় তাহলে আমি আবার নতুন লিঙ্ক দিচ্ছি, সেখানে একটু জয়েন করবো। যে প্রথমে মেইন সেন্টেন্সের ট্রান্সলেশনটা করতে হবে, করার পরে এরপর ঠিক অবজেক্টের পরে হুইচটা বসাতে হবে। হুইচ বসানোর পরে এবার রিলেটিভ ক্লোজ যুক্ত যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের ট্রান্সলেশনটা লিখে ফেলতে হবে, লিখে ফেললেই তোমার কাজ শেষ। তো ট্রান্সলেশন গুলো করবো কিভাবে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। শুধু সংক্ষেপে একটু এখানে বুঝে নাও যে প্রথমে আমরা মেইন সেন্টেন্সের ট্রান্সলেশনটা করব, এরপরে অবজেক্টের ঠিক পরেই আমরা হুইচটা বসাবো। হুইচ বসানোর পরে এবার রিলেটিভ ক্লোজ যুক্ত যে সেন্টেন্সটুকু আছে সেই সেন্টেন্সের বাকিটুকু আমরা ট্রান্সলেশন করে দিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে একটু জয়েন করো সবাই। তাহলে দেখো আমরা যেটা বলছিলাম যে যখন অবজেক্টের স্থানে থাকবে তার এরকম সেন্টেন্সকে আমরা ট্রান্সলেশন করবো কিভাবে, প্রথমে মেইন সেন্টেন্সের ট্রান্সলেশনটা করে ফেলবো আমরা। এরপরে কি করব, একটা হুইচ মানে অবজেক্টের মানে যেই বস্তু নির্দেশ করছে, অর্থাৎ বস্তুটা তো অবশ্য অবজেক্টের কাছে থাকবে, ওই অবজেক্টের পরে হুইচ বসাবো, তারপরে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সকে আমরা ট্রান্সলেশন করে ফেলবো। যদিও রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সের মধ্যে হুইচ অটোমেটিক্যালি চলে আসবে, তাই এখানে হুইচটা না দিলেও হবে। এখন আমি যদি একটা মানে উদাহরণ দিয়ে যদি দেখাই, মানে এই মেইন সেন্টেন্সে ট্রান্সলেশন করতে গেলে অবশ্যই তোমাদের টেন্সের ব্যবহার দরকার হবে। মেইন সেন্টেন্সে ট্রান্সলেশন যদি করতে যাও, আমি যদি হচ্ছে একটা কিছু এক্সাম্পল যদি এখানে দেখাই তাহলে বুঝতে পারবা। যে মনে করে একটা এক্সাম্পল হিসেবে আমরা বললাম, বাংলাতে একটা বলতে পারি যে যে বস্তু মনে করো অবজেক্ট স্থানে অবস্থান করছে, এবং এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন এমন একটা বস্তুকে নির্দেশ করছে যেটা অবজেক্ট স্থানে অবস্থান করছে, এমন যদি একটা সেন্টেন্স যদি বলি তাহলে কি বলতে পারি যে হচ্ছে একটা যেমন মনে করে আমরা বললাম বাংলাতে আমি দুটি পেন কিনেছি, যেটি বাজারে পাওয়া যায়।
বা আমরা আরো সহজভাবে যদি বলি না এই সেন্টেন্সে ট্রান্সলেশন করতে গেলে তোমাদের আমার মাথার উপর পড়তে যাবে, আর একটু সহজটা একটু উপস্থাপন করি। যে এটা বলতে পারি একদম সহজ, যেটা তোমরা খুব সহজে বলতে পারবা। ভাই ওইটাও তো করা যাবে, সমস্যা নাই। তোমার কাছে করা যাবে, কিন্তু অনেকের কাছে এটা কঠিন হয়ে যাবে। সহজ থেকে আমরা একটু কঠিনের দিকে ভাই যাই। শুধু ওই যে হুইচ ইজ অ্যাভেলেবল ইন মার্কেট লাগাই দিলে হয়ে যাবে। হুইচ ইজ অ্যাভেলেবল ইন মার্কেট। আচ্ছা যাই হোক, তো দেখো এখানে যে আমরা মনে করো একটা উদাহরণ, আচ্ছা আমি লিখে নিই। না লিখলে পরে আবার তোমরা হচ্ছে আমারটা দেখে দেখে করবো, আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করবো এটা। তারপরে যে হ্যাঁ, আমি একটি শার্ট কিনবো, আমি একটি শার্ট কিনবো যেটি তোমার আছে, হ্যাঁ, যেটি তোমার আছে, অথবা যেটা হচ্ছে বাজারে আছে। ঠিক আছে, এটা দিয়ে বলি না, আমার মাথায় আসছে না, খুব খুব বেশি সহজটা। হ্যাঁ, যেটি বাজারে আছে বা যেটি বাজারে সচরাচর পাওয়া যায়। হুম, বা যেটি বাজারে পাওয়া যায়, আমরা এটা বলতে পারি যে আমি একটি শার্ট কিনবো। তো এখানে দেখো মেইন সেন্টেন্স কোনটা? মেইন সেন্টেন্স হচ্ছে আমি একটি শার্ট কিনবো। মেইন সেন্টেন্স হচ্ছে আমি একটি শার্ট কিনবো যেটি বাজারে পাওয়া যায়, এটা হলো রিলেটিভ প্রযুক্ত সেন্টেন্স। তবে আমি আগে বলেছি যে একটু আমরা দেখি যে এখানে রিলেটিভ ওয়ার্ড কোনটা? যেটি। যেটি নির্দেশ করছে কাকে? শার্টকে। এখন শার্ট কি অবজেক্টের স্থানে আছে না সাবজেক্টের স্থানে আছে, সেটাকে আমরা একটু দেখবো। যে মেইন সেন্টেন্স কোনটা ছিল? আমি একটি শার্ট কিনবো। তো আমি একটি শার্ট কিনবো, যদি জিজ্ঞাসা করি কি কিনবো? শার্ট কিনবো। সো এখানে শার্টটা হচ্ছে অবশ্যই একটা অবজেক্ট। কেন? কারণ কি দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তর পেয়েছি সেটা হচ্ছে শার্ট বের হয়েছে। সো এখানে অবশ্যই শার্ট কিন্তু একটা অবজেক্ট। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? কি বলতে যাচ্ছে বুঝছো ভালো করে? তোমাদের সাউন্ড আসতেছে। ভাই সবাই মিউট। হ্যাঁ, আমি করে দিয়েছি মিউট সবাইকে। যে হচ্ছে দেখো আমি বললাম যে রিলেটিভ ওয়ার্ড কোনটা এখানে? যেটি। যেটি বাজারে পাওয়া যায়। হ্যাঁ, তো রিলেটিভ ওয়ার্ড হচ্ছে যেটি। তো যেটি নির্দেশ করছে কাকে? শার্টকে। তো শার্ট এখন কোথায় আছে? অবজেক্টের স্থান আছে। কেন? কারণ শার্টটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। আমি একটি শার্ট কিনবো। কি কিনবো? শার্ট কিনবো। যেহেতু আমরা বলেছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হলো অবজেক্ট। তো কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি কি? শার্ট। সো শার্ট হচ্ছে অবজেক্ট, যেহেতু অবজেক্টের স্থানে, তাই আমাদের এই স্ট্রাকচারটা ফলো করে আমাকে করতে হবে। যে এখানে যে স্ট্রাকচারটা লেখা আছে, প্রথমে কি মেইন সেন্টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো মেইন সেন্টেন্স কোনটা? আমি একটি শার্ট কিনবো। আমি একটি শার্ট কিনবো, এইটার জন্য একটু তোমাকে টেন্সে চলে যেতে হবে। আমি একটি শার্ট কিনবো, হ্যাঁ, ফিউচারে সচরাচর যেই কাজগুলো তুমি করবা সেটাকে আমরা বলে থাকি ফিউচার ইনডিফাইন্ড টেন্স। হ্যাঁ, তো জি ভাই। ব্যবহারিক ক্ষেত্রে আমরা যেই ফিউচার যে টেন্স গুলো ব্যবহার করে থাকি, ফিউচারে চারটা টেন্স আছে। একটা হলো ফিউচার ইনডিফিনাইট, তারপর হলো ফিউচার কন্টিনিউয়াস, তারপর হলো ফিউচার পারফেক্ট। হ্যাঁ, আরেকটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে যে ফিউচার টেন্স গুলো ব্যবহার করে থাকি তার মধ্যে 90% হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ইভেন ফিউচারের সকল কথাগুলো ফিউচার ইনডিফারেন্ট টেন্স দিয়েই বলা যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এটা সহজ ভাষায় আমি যদি তোমাদের একটা টেন্সের উপর একটা ক্লাস দিব, রেকর্ডিং ক্লাস দিব, আজকে দেখে নিবা। তো টেন্স সম্পর্কে যাদের একটু সমস্যা আছে তারা হয়তো একটু ক্লিয়ার হয়ে যেতে পারবা। তো আমার মনে হয় টেন্স সম্পর্কে সবারই কম বেশি জানা আছে, আমার মনে হয় এত বেশি সমস্যা নাই। তো এটা অন্তত এটা সবাই বুঝতে পারছো, আমি একটি শার্ট কিনবো এটা হলো একটা ফিউচার ইনডিফারেন্ট টেন্স। এটা হলো একটা জি ভাই। ফিউচার ইনডিফারেন্ট টেন্স। এটা আশা করি সবাই সহজে বুঝতে পারছো। আর যদি কারো যদি বুঝতে অসুবিধা থাকে আমি টেন্সের এটা এক্সপ্লেন করবো। কারো কি বুঝতে অসুবিধা আছে যে আমি একটি শার্ট কিনবো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স? হ্যাঁ আচ্ছা, ভাইয়া। লজ্জা করবো না, বলবা। তাহলে আমরা মেইন সেন্টেন্সে ট্রান্সলেশন করে ফেলি। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর একটা উইল। তাহলে সাবজেক্ট কোনটা? আমি। তাই আমরা বসলাম আই, তারপর কি একটা উইল, তারপর কি মেইন ভার্ব। মেইন ভার্ব কোনটা? কিনবো, মানে বাই। ভাই ওকে, এরপরে কি? অবজেক্ট। মানে আমি ফিউচার ইনডিফারেন্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে আমি ট্রান্সলেশন করছি। প্রথমে সাবজেক্ট, তারপর একটা উইল, তারপর হলো মেইন ভার্ব। মেইন ভার্ব বসালাম বাই, এরপর কি? অবজেক্ট। তো অবজেক্ট কোনটা? এ এ শার্ট। শার্ট। এ শার্ট, হ্যাঁ। আচ্ছা, দেখো মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন কিন্তু হয়ে গেছে। আই উইল বাই এ শার্ট, আমি একটি শার্ট কিনবো। এবার দেখো রিলেটিভ প্রযুক্ত সেন্টেন্সকে আমাকে কি করতে হবে? ট্রান্সলেশন করতে হবে। তো রিলেটিভ প্রযুক্ত সেন্টেন্স কোনটা? যেটি বাজারে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এখন যেহেতু শার্ট হচ্ছে একটা বস্তু, বস্তুকে নির্দেশ করছে একটা রিলেটিভ প্রোনাউন, তাই এখানে আমরা হুইচ ব্যবহার করব। হুইচ ইজ অ্যাভেলেবল।
which is available in market. আচ্ছা available বানান মনে ভুল গেছে। available বানানটা একটু আমাকে বলো তো, আমার at the present এ মনে আসছে না। ABAILABLE available আই হ্যাঁ ঠিক আছে, একটা ইয়া হবে এখানে, একটা হচ্ছে এআই হতো, এনিওয়ে ইন মার্কেট। হ্যাঁ ওকে, এই দেখো আমার কিন্তু সেন্টেন্সে কিন্তু ট্রান্সলেশন হয়ে গেছে। আই উইল বাই এ শার্ট হুইচ ইজ অ্যাভেলেবল ইন মার্কেট, যেটি বাজারে সচরাচর পাওয়া যায় বা যেটি বাজারে অনেক পাওয়া যায়। আমি একটি শার্ট কিনবো। হ্যাঁ, এখন আমি যদি বলি আমি এমন একটি শার্ট কিনবো বা আমি আমি একটি শার্ট কিনবো যেটি বাজারে পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায় না, তাহলে হুইচ ইজ নট rare অ্যাভেলেবল, দিলে হুইচ নট অ্যাভেলেবল ইন মার্কেট, যেটি রেয়ার দেওয়া মার্কেটে যায়, পাওয়া যায় রেয়ার না। দেওয়া যায়। হ্যাঁ জি ভাই। রেয়ার দেওয়া যেতে পারে, কিন্তু আমি যদি বলি হুইচ ইজ নট অ্যাভেলেবল ইন মার্কেট, মানে আমি এমন একটা শার্ট কিনতে যাচ্ছি যেটা বাজারে নাই। হ্যাঁ, তাহলে কিনবো কোথা থেকে? অনলাইন থেকে। এনিওয়ে, যাই হোক আর কি, আমাদের ভাই আপনি ট্রান্সলেশন কি বুঝতে অনলাইন হবে। থেকে বেশিরভাগ শার্ট কিনেন নাকি? আরে না, অনলাইন থেকে আমি জীবনে কোনো কিছু কিনিনি। অনলাইন থেকে কোনোদিনই কোনো কিছু কিনিনি, মানে অনলাইন থেকে যদিও এখন আমাদের বাংলাদেশে অনলাইন মানে ই কমার্স যেটা আছে সেটা খুবই আসলে প্রচলিত, মানে মানে খুবই আর কি, খুব মানুষের ঘরে ঘরে আর কি ই কমার্সের ব্যাপারগুলো পৌঁছে যাচ্ছে মানুষজন, বেশিরভাগই এখন অনলাইন থেকে কেনার অভ্যস্ত হয়ে যাচ্ছে, যেহেতু লকডাউনের কারণে সবকিছু বন্ধ। কিন্তু এখন মনে হয় অনলাইনের যে ব্যবসাটা, তো এই ক্ষেত্রে মনে হয় মানুষ খুব কমই ঠকে, কিন্তু একটা সময় ছিল অনলাইনে কিছু কিনতে গেলে অনেক ঠকতে হতো। মানে এমন অবস্থা যে অনলাইন থেকে কোনো কিছু দেখা গেছে এই অমুক জিনিস, একটা মনে করো কেউ একটা শার্ট অর্ডার করছে, সুন্দর লাগছে, কিন্তু এসে দেখে যে ও বাবা এই যে শার্ট, এটা মানে কি বলবো, মানে বাংলাদেশে একটা নায়ক আছে, আমি নাম বলতে চাচ্ছি না, তার তার গায়ে দিলে মনে হয় ভালো হবে, এই না আমরা কাউকে ছোট করবো না, এনিওয়ে। ভাই সবই মানে হচ্ছে ডিএসএলআর এর কেলেস মাতে। হ্যাঁ মানে মানে ভাইয়া সুনাম করতেছেন না দুর্নাম করতেছেন? অনলাইনের হ্যাঁ, না, আমি অনলাইনে সুনাম দুর্নাম কোনো কিছু করছি না, আমি অনেক আগের কথা বলছি। এখন অনলাইনের বিজনেসটা অনেক সহজ হয়ে গেছে এবং অনলাইনে মানুষ এখন খুব কম ঠকে, কিন্তু একটা সময় ছিল যে অনেক আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি, যে আমার ফ্রেন্ডটা কিনতো, তো তাই দেখতাম, তো সেই দিক থেকে বলছি যে হচ্ছে একটা যদি শার্ট যদি কিনতো আমার ফ্রেন্ডরা, তো দেখতাম যে কমেন্ট করতো যে এই যে শার্ট, আমার মতো মানুষ কোনোদিন এই শার্টের মধ্যে ঢুকতে পারে, এই তো মনে হয় যে হচ্ছে বাংলাদেশে একটা নায়ক আছে, আমি নাম বলতে চাচ্ছি না, বগুড়ায় বাড়ি, তো মনে হয় তার গায়ে ঢুকবে। এনিওয়ে, যাই হোক, মানে আর কি দেখা যাচ্ছে হাত হাত যদি বলা ভাই হয়। শুধু নায়ক না ভাই, শিল্পী ভাই, মাথা খারাপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে বাংলাদেশের বিশাল একটা হিরো আলম জনপ্রিয় শিল্পী, মানে হচ্ছে তোমার শার্টের মানে হাতা একটা বড় একটা ছোট। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কলার একটা এই মাথা ওই মাথা এরকম আর কি হতে পারে, তবে এটা অনেক ভালো ভালো অনলাইন অনলাইন ব্যবসায়ী রয়েছে যারা খুবই ভালোভাবে মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছায়, অনলাইন ব্যবসায়ীরা ভাইয়া কখনোই ঠকে না। ভাইয়া হ্যাঁ বলো। আমাদের এখানে একজন অনলাইন ব্যবসায়ী আছে, ও আচ্ছা, মানে অনলাইন সাবরিনা ব্যবসায়ী তো মানে অনলাইন সাবরিনা ব্যবসায়ী। মান্নান। ও আচ্ছা, বুঝতে পারছি, অনলাইন ব্যবসায়ীরা তো সচরাচর মহিলারাই হয়, সরি মহিলা না মেয়েরা হয়, মহিলা মেয়ে একই কথা। তো এই জন্য বলি, ওই মেয়েটাই মনে হয় কথা বলেছিল যে ভাই আপনি কি সুনাম করছেন না দুর্নাম করছেন, আমি অনলাইন জি ব্যবসায়ী ভাই এটাই তো দুর্নাম কেস। করছি না। ভাইয়া অনলাইন বিজনেসটা অনেক ভালো বিজনেস এখন বর্তমান সিচুয়েশনের জন্য, অবশ্য আমার ঘরে অনলাইন বিজনেস আছে, হ্যাঁ এই জন্য বলছি, আমার বাড়িতেও আছে, আমি মনে হয় একদিনকে তোমাদেরকে অনেক আগে বলেছিলাম। হ্যাঁ জি ভাই, আমি একটা প্রজেক্ট করছি এখন অনলাইন বিজনেস এর উপর। হ্যাঁ, অনলাইন বিজনেসটা এখন বর্তমান মানুষের কাছে অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গেছে। এনিওয়ে, তো আমরা সেদিকে না যাই, আমরা এখন মার্কেট থেকে কোন জায়গায় চলে গেছি, আমরা আমাদের জায়গায় ফিরে আসি। তাহলে আমরা কি বুঝলাম, যদি কখনো তোমার কোনো বস্তুকে রিলেটিভ প্রোনাউন নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা হুইজ ব্যবহার করব, আর যে বস্তুকে নির্দেশ করছে সেই ভাই বস্তু স্কিন তো দেখা যাচ্ছে না, স্কিন আসলে কি তাই, স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি তো ভাই আমরা। দেখা যাচ্ছে তো ভাই, আমার তার নেট সমস্যা। আমি তো ভাই যাচ্ছে আমি তো তো দেখতে ভাই, পাচ্ছি দেখা না। যাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন স্টপ করে আবার শেয়ার করছি, দেখো দেখতে পারো কিনা। এবার দেখা যাচ্ছে? ভাই রেকর্ডিং তো পরে থাকবে, সমস্যা তো নাই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং জি থাকবে। ভাই, আচ্ছা ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা আরেকটু যদি কঠিন, মানে আস্তে আস্তে একটু কঠিন ট্রান্সলেশনের দিকে যদি যাই, যে আম, আর একটা ট্রান্সলেশন আমরা করতে পারি, যে
বারবার শি দেওয়া যাবে না, হি দিতে হবে। হি made a t-shirt which I wanted টু বাই to him. সে একটি টি শার্ট তৈরি করবে যেটা আমি তার কাছে চেয়েছিলাম। সে একটি টি শার্ট তৈরি করবে যেটা আমি তার কাছে চেয়েছিলাম বা আমি কিনতে চেয়েছিলাম, যেটাই বলো না কেন। হ্যাঁ, জাস্ট আমাদের অর্থ হলেই হলো। তাহলে এখন দেখো, বা আমরা এখানে বায়ু দিতে পারি, বাই এ টি শার্ট। তাকে আমরা দর্জি বানাতে যাচ্ছি না। এনিওয়ে, হি বাই এ টি শার্ট হুইচ আই ওয়ান্টেড টু হিম। সে একটি টি শার্ট, বাইনা দিয়ে আমরা বট দিই, আচ্ছা উইল দিই। ভাই উইল বি বট দেওয়া যায় ভাই, হি উইল বি বট। না, উইল বি হবে না এখানে, উইল বাই। উইল বি হবে না এখানে, শুধু উইল বাই। এনিওয়ে, সে একটি টি শার্ট কিনবে যেটি আমি চেয়েছিলাম তার কাছে। তো এখন দেখো, আমরা বাংলায় বললাম সে একটি টি শার্ট কিনবে যেটা আমি তার কাছে চেয়েছিলাম, বা আমরা যেটা আমি মানে দেখো এখানে রিলেটিভ ক্লোজযুক্ত ওয়ার্ড কোনটা, যেটি আমি তার কাছে চেয়েছিলাম এটা হলো রিলেটিভ ক্লোজযুক্ত ওয়ার্ড। আর মেইন সেন্টেন্স কোনটা, সে একটি টি শার্ট কিনবে, এটা হলো মেইন সেন্টেন্স। তো মেইন সেন্টেন্সের ভিতরে আমরা যদি বলি যে এখানে রিলেটিভ প্রোনাউন কাকে নির্দেশ করছে, টি শার্টকে নির্দেশ করছে। আর টি শার্টটাকে এখানে অবশ্যই একটা অবজেক্ট। টি শার্ট বস্তু এবং এটা একটা অবজেক্ট। কেন, কি কিনবে, সে কি কিনবে, একটি টি শার্ট কিনবে। যেহেতু কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তরটা পেয়েছি, সো এটা অবশ্যই টি শার্টটা হলো একটা অবজেক্ট। তো টি শার্ট হলো বস্তু, আবার এটা একটা অবজেক্ট। তাই আমাদেরকে এই যে উপরে যে আমরা যে স্ট্রাকচার দেখেছিলাম, প্রথম ট্রান্সলেট দ্য মেইন সেন্টেন্স, প্রথমে মেইন সেন্টেন্সে ট্রান্সলেশন করতে হবে। কি করব, সে একটি টি শার্ট কিনবে, এটা আমার ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই হি উইল বাই এ টি শার্ট। আমরা একটু আগে যে নিয়ম অনুসারে করলাম, প্রথমে সাবজেক্ট, তারপর একটা উইল, তারপর মেইন, তারপর হলো মেইন ভার্ব, তারপর হলো অবজেক্ট। হি উইল বাই এ টি শার্ট, এরপরে কি রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সের ট্রান্সলেশন। এই হুইচটা আমি আগেই বলেছিলাম, এখানে হুইচটা না দিলেও হচ্ছে, কারণ সরাসরি রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সের মধ্যে হুইচ চলে আসবে। এনিওয়ে, যেহেতু এখানে একটা বস্তুকে নির্দেশ করছে, তাই রিলেটিভ প্রনাউন হবে হুইচ। তো যেটি আমি কিনতে চেয়েছিলাম, তো যেটির জন্য আমরা বসাবো হুইচ। আমি কিনতে চেয়েছিলাম, ট্রান্সলেশন করে ফেলো। আমি কিনতে চেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে কোনো কাজ তুমি হচ্ছে, মানে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স চেনা সহজ উপায়, তে লাম ল লে লেন, তে তামতেন ল লে লামলেন। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। কিনেছিলাম, লাম আছে একটা, সো এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স চেনা হচ্ছে আমরা এর স্ট্রাকচার কি, প্রথমেই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা, আমি। এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম। ওয়ান্টের পাস্ট ফর্ম কি, ওয়ান্টেড। তাই প্রথমে সাবজেক্ট আই, তার আমি, তারপরে কি ভার্ব কোনটা, চেয়েছিলাম। তো চেয়েছিলাম এর ইংলিশ কি, ওয়ান্টেড। কার কাছে, তার কাছে, তাই টু হিম। কারোর কাছে অর্থে, মানে কোনো কিছুর কাছে অর্থে তার আগে একটা টু প্রিপোজিশন বসে। মানে কারোর কাছে অর্থে, মানে কাছে বলতে কাছাকাছি যাও না, মনে করে আমি তোমার কাছে পড়তে চাই, বা আমি বইটা তোমার কাছে দিলাম, এরকম যদি কাছে অর্থে বোঝাই, মানে কোনো ব্যক্তির কাছে অর্থে বোঝাই, তো সেই ক্ষেত্রে আমরা তার আগে টু প্রিপোজিশন ব্যবহার করি। আমরা এখানে বসলাম আই ওয়ান্টেড টু হিম। অবশ্য আমাদের এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, না না না, ঠিক আছে, এটা ভুল হয়নি। যদি যদি আমি যদি এখানে যদি টু কেটে দিই, তাহলে কিন্তু আবার এটা সেন্টেন্স কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি তাকে চেয়েছিলাম, হ্যাঁ, তো এখানে কিন্তু টু বসাতে হবে। মানে অনেকে ভুল বুঝতে পারে, তাই আমি একটু বললাম এখানে। তো এটা বুঝতে পারছো তো, তাই না, যে হুইস আমরা মাঝামাঝি কোন ক্ষেত্রে বসতে পারে। এখন পারবা না তোমরা, একটু যদি টেন্সের স্ট্রাকচার গুলো যদি একটু জানো, পারবা না, ট্রান্সলেশন করতে পারবা না এগুলো, জাস্ট কিচ্ছু না, শুধু রিলেটিভ প্রোনাউন কোথায় বসবে এটা জানতে হবে, আর বাদ বাকি সবই টেন্সের স্ট্রাকচার অনুসারে তোমাকে করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আমরা যদি হচ্ছে, এবার যদি দেখি কখন রিলেটিভ
প্রোনাউন মানে হুইচটা সাবজেক্টের পরে বসবে সেটা আমরা দেখি। খুব সহজ, যদি রিলেটিভ প্রোনাউন যদি বস্তুকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা হুইচ বসাবো, এবং ওই বস্তুটা যদি সাবজেক্টের স্থানে থাকে, ওই বস্তুটা যদি সাবজেক্টের স্থানে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পরেই হুইচ বসাতে হবে। তো আমরা সেটারও একটা উদাহরণ দেখে ফেলি, সরি সেটা ট্রান্সলেশন করবো কিভাবে সেটা আমরা একটু দেখে ফেলি। ওপরে এগুলো আমাদের মনে হয় দরকার নেই, এটা মুছে দিই। তো তার স্ট্রাকচারটা হবে হচ্ছে সাবজেক্ট অফ মেইন সেন্টেন্স, মেইন সেন্টেন্সের সাবজেক্ট, আমার সাথে সাথে তোমরা লিখতে পারো মেইন সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে translate the sentence with relative clause। অর্থাৎ প্রথমেই মেইন সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে মেইন সেন্টেন্সের সাবজেক্ট প্লাস রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সের ট্রান্সলেশন, এরপরে হচ্ছে আমি একটু এখানে ডট ডট দিয়ে দিই তাহলে হবে। ডট ডট মানে হলো সেন্টেন্সের বাকি যেটুকু থাকবে সেটুকু, হ্যাঁ, অর্থাৎ মেইন সেন্টেন্সের বাকি অংশ, হ্যাঁ, মেইন সেন্টেন্সের যে বাকি অংশ সেটা, মেইন সেন্টেন্সের যে এক্সটেনশন। অবশিষ্ট অংশে, হ্যাঁ এক্সটেনশন বা তুমি বলতে পারো মেইন সেন্টেন্সের বাকি অংশ যেটা সেটা। আশা করি বুঝে গেছো যে আমরা কখন সাবজেক্টের পরে হচ্ছে তার স্ট্রাকচারটা আশা করি বুঝে গেছো যে কখন আমরা হচ্ছে ইয়ার পরে যখন বসাবো। খাতা লেখা হয়েছে তোমাদের? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, কি কি লিখছো বাংলায় তোমাদের মতো একটু লিখে নাও, যে মেইন সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সের ট্রান্সলেশন, এরপর মেইন সেন্টেন্সের বাকি অংশ, মানে মেইন সেন্টেন্সের ট্রান্সলেশনের বাকি অংশ। তো আমরা একটু দেখে ফেলি, হুইসের ব্যাপারটা জানলে হু এর ব্যবহার শিখতে খুব দ্রুতই হয়ে যাবে আর কি। তো আমরা একটু একটা উদাহরণ দেখে ফেলি, কি উদাহরণ দিয়ে যেতে পারে যে সাবজেক্টকে নির্দেশ করছে এমন উদাহরণ হচ্ছে আহ আহ, আম, একটা ছোট্ট একটা সহজ উদাহরণ এমন হচ্ছে যে হ্যাঁ আমরা একটা সহজ একটা উদাহরণ দিতে পারি, বাংলায় তোমরা আগে লিখে নিতে পারো, তারপর আমি ট্রান্সলেশন করছি। যে ধান বাংলাদেশের প্রধান ফসল, ধান বাংলাদেশের প্রধান ফসল যেটি আমরা প্রতিদিন খাই। চাল, আমরা চাল বলতে পারি, যে হচ্ছে আচ্ছা ধানই বললাম, আমরা তো ধানই তো খাই, ধান থেকে তো চাল হয়। সেন্টেন্সটা এমন হলে ভালো হতো যে ধান বাংলাদেশের প্রধান ফসল যেখান থেকে চাল উৎপন্ন হয়, কিন্তু যেখান থেকে এর জন্য আবার তখন আবার হুইস হবে না, অন্য কিছু হয়ে যাবে, এই জন্য আমি এটা বলতে পারছি না এখন। এটা যেখান থেকে যখন কথাটা আসবে মানে যেখান থেকে এর জন্য আমরা রিলেটিভ প্রোনাউনের Where? ইউজ যখন দেখবো, তো সেই সময় আমরা বলবো এটা ফ্রম হোয়ার, ওটা ক্ষেত্রে ফ্রম হোয়ার হবে, যেখান থেকে। তো এগুলো আমরা পরে জানবো, যেহেতু আমরা এখনো হোয়ার এর ইউজে যাইনি, হুইজের মধ্যে যেয়েছি আছে, এই জন্য আমরা হচ্ছে হুইসের জন্য জানবো যে ধান বাংলাদেশের প্রধান ফসল যা আমরা প্রতিদিন খাই। বা আমরা বলতে পারি যে আমরা প্রতিদিন খাদ্য হিসেবে ব্যবহার করি।
আচ্ছা, তাহলে এটাকে আমরা ট্রান্সলেশন করে ফেলি যে এখানে মেইন সেন্টেন্স কোনটা? মেইন সেন্টেন্স হলো ধান বাংলাদেশের প্রধান ফসল, এটাই হলো মেইন সেন্টেন্স। জি যা ভাই। আমরা প্রতিদিন খাই, এটা হলো রিলেটিভ ক্লোজযুক্ত সেন্টেন্স। তাহলে এখন যা যা নির্দেশ করছে কাকে? ধানকে। ধান বাংলাদেশের প্রধান ফসল, যা আমরা প্রতিদিন খাই। আমরা তো বাংলাদেশকে খাই না, তাই না? ধানকেই তো খাই, এই জন্য ধান হচ্ছে এখানে আমাদের সরি, এখানে যা নির্দেশ করছে ধানকে। তো ধান হচ্ছে একটা অবজেক্ট, এই সরি ভুল বললাম, ধান হচ্ছে একটা বস্তু। সাবজেক্ট আহ, এইখানে সাবজেক্ট আর কি। হ্যাঁ, এখানে সাবজেক্ট হিসেবে আছে, কিন্তু ধান হচ্ছে এখানে বস্তু। যেহেতু বস্তুকে নির্দেশ করছে, তাই অবশ্যই এখানে হুইস হবে। তো ধান বাংলাদেশের প্রধান ফসল। হ্যাঁ, সো এখানে ধান অবশ্যই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেহেতু এখানে ধান, আমার মনে হয় এটা সহজে বুঝতে পারছো যে ধান এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে কেন, যে কে বাংলাদেশের প্রধান ফসল? ধান বাংলাদেশের প্রধান ফসল। সো এখানে অবশ্যই ধান একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাই যেহেতু তোমার হচ্ছে রিলেটিভ প্রোনাউন যা নির্দেশ করছে কাকে? বস্তুকে। বস্তু কোনটা? ধান। আবার ধান আছে সাবজেক্ট স্থানে, তাই আমাদের এই যে এই সাবজেক্ট অফ মেইন সেন্টেন্স, এই যে আমি যেই স্ট্রাকচারটা একটু আগে দেখলাম, সেটা অনুসারে আমাকে ট্রান্সলেশন করতে হবে। তো ট্রান্সলেশনে কি? প্রথমে মেইন সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ধান। তো পেডি। ধানের ইংলিশ কি জানো তোমরা? পেডি, PADDY। হ্যাঁ, আমরা হচ্ছে পেডি বলতে পারি, অথবা এখানে আমরা রাইস হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, রাইসও বলা যায়, হ্যাঁ ভাই, রাইসও বলা কারণ যায়। কারণ আমরা যেহেতু এখানে ধান তো আমরা সরাসরি খাই না, আমরা রাইসই খাই সরাসরি, এই জন্য আমরা এখানে রাইস হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, রাইস মেইন সেন্টেন্স সাবজেক্ট আমরা লিখলাম। তো সাবজেক্ট লেখার পরপরই রিলেটিভ ক্লোজযুক্ত যেই সেন্টেন্স আছে সেটা আমরা ট্রান্সলেশন করতে হবে। রিলেটিভ ক্লোজযুক্ত সেন্টেন্স কোনটা? যা আমরা প্রতিদিন খাদ্য হিসেবে ব্যবহার করি। তো যা আমরা প্রতিদিন খাদ্য হিসেবে ব্যবহার করি, তো রিলেটিভ প্রোনাউন কোনটা হবে? হুইস। হুইস, যা আমরা প্রতিদিন খাদ্য হিসেবে ব্যবহার করি। হুইস, হুইচ ইজ রেগুলার। হুইস উই ইউজ, খাদ্য হিসেবে ব্যবহার করি। হুইচ উই ইউজ অ্যাজ ফুড। অ্যাজ ফুডস, এখানে একটা এস হবে কারণ এখানে একটা খাবার বোঝাচ্ছে না। অ্যাজ ফুডস। আবার এটা যেহেতু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে একটা এস হবে। কেন এস হবে আমরা এটা পরে জানবো ইনশাল্লাহ। রেগুলার যে আমরা এখানে লিখতে পারি, যদি নিয়মিত বা প্রতিদিন, প্রতিদিন বলতে এখানে নিয়মিত বোঝাচ্ছে, তো বা তুমি এখানে এভরিডে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো রাইস হুইচ উই ইউজ অ্যাজ ফুড, হ্যাঁ, রেগুলারলি বা এভরিডে তুমি এটা লিখতে পারো। তো দেখো আমার কিন্তু এখানে মেইন সরি রিলেটিভ ক্লোজযুক্ত সেন্টেন্সের ট্রান্সলেশন হয়ে গেছে। এখন বাকি আছে কোনটা? বাকি আছে হচ্ছে ধান একটি বাংলাদেশের প্রধান ফসল। ধান বাংলাদেশের একটি প্রধান ফসল। তো এইটুকু দেখো, ধান কথাটা লিখেছি, কিন্তু বাংলাদেশের একটি প্রধান ফসল আমি লিখিনি। আচ্ছা, তুমি যদি ট্রান্সলেশন করতা, শুধু যদি ট্রান্সলেশন করতে এরকম যে ধান বাংলাদেশের প্রধান ফসল, তাহলে তুমি কি করতা? তাহলে তুমি কিন্তু করতে হচ্ছে এরকম যে রাইস প্যাডি ইজ ইজ, দ্য মেইন ক্রপ অফ বাংলাদেশ। হ্যাঁ, রাইস ইজ মেইন ক্রপ। দা মেইন ক্রপ হবে না? দা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দা মুখে বলছি কিন্তু লিখতে ভুলে গেছি। ইজ দ্য মেইন ক্রপ এখানে কিন্তু ক্রপস হবে, কারণ রাইস মানে কিন্তু ক্রপস অফ এখানে, বাংলাদেশ। হ্যাঁ, ক্রপস অফ বাংলাদেশ। রাইস ইজ দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। এটা কিন্তু দেখো, আমরা প্রথমে কিন্তু রাইস লিখে ফেলেছি, মানে ধান বাংলাদেশের প্রধান ফসল, এর মধ্যে রাইস আমি লিখে ফেলেছি। বাকি আছে কোনটা? ইজ দ্য মেইন ক্রপ অফ বাংলাদেশ। এইটুকু, এই যে রিলেটিভ ক্লোজযুক্ত সেন্টেন্স তুমি যখন হচ্ছে লিখে ফেলেছো, রিলেটিভ ক্লোজযুক্ত সেন্টেন্স লেখার পরেই এই অংশটুকু লিখে দিতে হবে। এই জন্য আমি বলেছি কিন্তু বাকি অংশ প্রথমে কি মেইন সেন্টেন্সের সাবজেক্ট লিখবো, এরপর রিলেটিভ ক্লোজযুক্ত সেন্টেন্সের ট্রান্সলেশনটা করে ফেলবো, করার পরে মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন করলে যা হতো তার বাকি যে অংশটা সেটুকু এখানে বসাতে হবে। তাহলে আমার এই সেন্টেন্সটা কি হলো? রাইস হুইচ উই ইউজ অ্যাজ ফুডস ইজ দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। বুঝতে পারছো? জি ভাইয়া। কারণ কি বুঝতে অসুবিধা আছে? এটা একটু কঠিন সেন্টেন্স হয়ে গেল, হ্যাঁ, কিন্তু যদি স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তাহলে এটা কঠিন সেন্টেন্স না। আমরা কি করলাম? প্রথমেই মেইন সেন্টেন্সের সাবজেক্ট লিখলাম, লেখার পরে রিলেটিভ ক্লোজযুক্ত সেন্টেন্সে ট্রান্সলেশন করে ফেললাম, হুইচ উই ইউজ অ্যাজ ফুডস। এরপরে কি মেইন সেন্টেন্সের ট্রান্সলেশন যদি আমি করতাম, কি হতো? রাইস ইজ দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। তো তার মধ্যে রাইস যেহেতু প্রথমে বসেই ফেলেছি, বাকি অংশটুকু আমরা এই রিলেটিভ ক্লোজযুক্ত সেন্টেন্সের পরে বসাই দেবো।
ইজ দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। বুঝতে পারছো? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো কনফিউশনে আছো কেউ? কনফিউশন থাকলে আমাকে একটু বলবা। ভাই আমি একটু হ্যাঁ, কনফিউশন। হ্যাঁ বলো। বলতেছি যদি হচ্ছে মানে যে আহ, মানে যেটা হচ্ছে সাবজেক্ট, হুম হুম। মানে হুইচটা যখন আমরা ব্যবহার করব তখন যদি হচ্ছে অবজেক্ট না থাকে, যদি সাবজেক্ট থাকে তারপরে আমরা হুইচটা ব্যবহার করব, আর তারপরে হচ্ছে ট্রান্সলেট করব হচ্ছে রিলেটিভ ক্লজটার, তারপরে বাদ বাকি যেটা আছে সেটা, তাই তো? হ্যাঁ মানে তোমার কথা হচ্ছে যে প্রথমত তোমার বাংলাতে একটু দেখবা যে রিলেটিভ প্রোনাউন যে যা যিনি এগুলো নির্দেশ করছে কাকে, কোনো অবজেক্টকে না সাবজেক্টকে। যদি অবজেক্টকে নির্দেশ করে তাহলে নির্দ্বিধায় তুমি বুঝে নেবা এখানে অবশ্যই হুইজ বলবে। তো এরপরে দেখবা এই রিলেটিভ প্রোনাউন মানে বাংলাতে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করছে সে কি সাবজেক্টের স্থানে নাকি অবজেক্টের স্থানে। হ্যাঁ, তো যদি সে সাবজেক্টের স্থানে যদি থাকে তাহলে অবশ্যই এই যে এই স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট মানে মেইন সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে রিলেটিভ প্রোনাউন যুক্ত মানে রিলেটিভ ক্লোজ যুক্ত যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সে পুরো পুরো ট্রান্সলেশন করে ফেলবা। এখানে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স কোনটা, যে যা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি, তাই না? তো যা এর জন্য হুইস আমরা প্রথমে বসালাম, এরপরে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি সেটা আমরা ট্রান্সলেশন করে ফেললাম। বুঝছো? এরপরে জি হচ্ছে ভাইয়া। আমরা মেইন সেন্টেন্স যদি ট্রান্সলেশন করতাম যা থাকতো তার বাকি অংশটা এরপরে আমরা বসাই দেবো। বুঝতে পারছো? জি ভাইয়া। কিন্তু সহজ, এই জিনিসটা আমার খুব বেশি কঠিন না। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমাদের এরকম ভাবে যদি লেখাই থাকে তাহলে বাংলাতে আমরা মিনিং করে পড়বো কি করে? আমরা বুঝলাম যে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করছি এভাবে, কিন্তু যখন আমরা বাংলাতে যখন মিনিং করব তখন আমরা কি করব যে এখানে তুমি দুরকম ভাবে মিনিং করতে পারো। সেটা হচ্ছে যে তোমার যেমন আমরা যদি এটাকে বাংলাতে যদি এমন ভাবে যদি মিনিং করতাম, হুইচ উই ইউজ অ্যাজ ফুড, যা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। আহ, উল্টা হতো যদিও বা, রাইস ইজ দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, ধান বাংলাদেশের প্রধান হচ্ছে ফসল যা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। তো এই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো যে মানে যদি ইংলিশে যদি লেখা থাকে তাহলে এই ক্ষেত্রে আবার একটু সমস্যা হয়ে যাবে, যে তোমার মেইন সেন্টেন্স কোনটা সেটা তোমার বুঝতে আবার সমস্যা হয়ে যাবে। তো খুব সহজে তুমি একটু দেখলে বুঝতে পারবা যে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেখান থেকে যুক্ত আছে সেই জায়গা থেকে দেখবা যে হঠাৎ করে একটা মানে পরবর্তী কোনো না কোনো একটা ভার্ব চলে আসে। যেমন এখানে ইজ কিন্তু একটা ভার্ব। হ্যাঁ, ইজ কিন্তু এখানে একটা ভার্ব, যে রিলেটিভ প্রোনাউন যেখান থেকে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পরেই সামনের দিকে চলছে, চলতে 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 যেই জায়গায় ভার্ব নতুন করে একটা ভার্ব আসছে, হ্যাঁ মেইন ভার্ব নতুন করে আসছে, তার আগ পর্যন্ত যে অংশটা সেটাই হচ্ছে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। সেটা হচ্ছে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। তো রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সটা তুমি যদি ইংলিশে লেখা দেখে যদি চিনতে পারো তাহলে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স বাদে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু ট্রান্সলেশন তোমাকে আগে করতে হবে। হুম, তো রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স আমরা চিনবো কি করে? যদি লেখা দেখি, লেখা থেকে চিনবো হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন যেখান থেকে যুক্ত হয়েছে সেই জায়গা থেকে নতুন করে কোন একটা ভার্ব যেখানে এসেছে তার আগ পর্যন্ত। হ্যাঁ, ইজ যেমন এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে আমি আমার মতো করে সহজ ভাষায় তোমাদেরকে বলার চেষ্টা করছি, এটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম না। ইভেন আমি তোমাদের এতদিন মানে এখন পর্যন্ত যা শেখাচ্ছি এইরকম ভাবে বইতে কোথাও লেখা নাই, জাস্ট আমি সহজ ভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। ইভেন তুমি ট্রান্সলেশন করলে যা হবে, আবার কেউ যদি বই পড়ে যদি ট্রান্সলেশন করে তাই হবে, কিন্তু তোমার একটু পরিশ্রমটা কম হবে। অল্প কিছু নিয়ম জেনে তুমি সবকিছুই অ্যান্সার করতে পারবে, বাট বইতে অনেক 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 রুলস আছে। হ্যাঁ, এবং একটু কঠিন ভাবে আর কি আছে। এনিওয়ে, তো আমি কি বললাম যে এই লেখা দেখে যদি তুমি যদি ট্রান্সলেশন করতে চাও আগে মানে এমন ভাবে তোমার আছে, তাহলে কি করবা? প্রথমেই রিলেটিভ ক্লোজ যুক্ত যে সেন্টেন্সটুকু আছে সেটা চিনবো কি করে? রিলেটিভ প্রোনাউন যেখান থেকে যুক্ত হয়েছে সেখান থেকে নতুন করে কোনো ভার্ব আসছে এরকম জায়গার আগ পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা বলবো রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স। এটুকু বাদ দিয়ে বাকি যে অংশ থাকে সেটাকে আগে ট্রান্সলেশন করবো। তো এটুকু বাদ দিলে কি থাকে? রাইস ইজ দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে মানে ধান বাংলাদেশের প্রধান ফসল। ট্রান্সলেশন করে ফেললাম। হুইচ উই ইউজ অ্যাজ ফুডস, এবার রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সে তুমি ট্রান্সলেশন করো যা বাংলাদেশে, যা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। হুম, হয়ে গেছে ট্রান্সলেশন। আবার যদি এমন যদি থাকে যে তোমার হুইচ মাঝামাঝি স্থান আছে, যে আই উইল বাই এ শার্ট হুইচ ইজ নট অ্যাভেলেবল ইন মার্কেট, তো এখানেও সেম আগে রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সের টাকে বাদ রাখতে হবে। তো রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্স কোনটা? এই যে এইটুকু, এটুকু বাদ রাখো। বাদ রাখার পরে তাহলে প্রথম অংশটুকু তুমি ট্রান্সলেশন করো আই উইল বাই এ শার্ট, আমি একটি শার্ট কিনবো। এবার তুমি রিলেটিভ ক্লোজ যুক্ত সেন্টেন্সে মিনিং করো হুইচ ইজ নট অ্যাভেলেবল ইন মার্কেট, যেটি মার্কেটে পাওয়া যায় না।
বা যেটি মার্কেটে অ্যাভেলেবল নয়। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কি? জি ভাইয়া বুঝতে পারছি। তো একটু যদিও ব্যাপারগুলো একটু কঠিন মনে হচ্ছে, বাট নিজেরা একটু প্র্যাকটিস করতে গেলে দেখবে খুব বেশি কঠিন না। নিজেরা একটা কাজ করবে, এই হুইসের উপরে ভিত্তি করে নিজেরা অনেকগুলো সেন্টেন্স বানাবা, হ্যাঁ, খাতায় লিখে 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 তুমি নিজে একটু ট্রান্সলেশন করার চেষ্টা করবে, দেখবে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, বেশ কয়েকটা ট্রান্সলেশন নিজে নিজে করার চেষ্টা করবে, দেখবে পারবা। তো আমাদের আজকের ক্লাস থেকে কয়েকটা জিনিসের ডেভেলপ হয়েছে। একটা হচ্ছে আমরা ট্রান্সলেশন করার অনেক নিয়ম জেনেছি, পরীক্ষাতে যদি ট্রান্সলেশন আসে তাহলে সেগুলো আমাদের করতে সহজ হবে। ইভেন আমরা আরো যে মেইন যে 4টা গ্রামার আইটেম তোমাদের দেখিয়েছিলাম আমরা করব, সেই 4টা গ্রামার আইটেম যখন আমরা সলিউশন করতে যাব তখন আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। ভয়েস যখন করতে যাবা, এরকম রিলেটিভ প্রোনাউন যুক্ত ভয়েস আছে, সেই ভয়েস করতে গেলে তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে। আবার তুমি যখন প্রিপজিশন যখন তুমি করতে যাবা, প্রিপজিশন মানে অ্যাকুরেট প্রিপজিশন করতে গেলে অবশ্যই সেন্টেন্সের মিনিং জানা দরকার হয়। সেন্টেন্সের মিনিং না জানলে প্রিপজিশন করাটা খুবই টাফ হয়ে যায়। আবার চেঞ্জিং সেন্টেন্স তুমি যখন করবা, সেন্টেন্স চেঞ্জ করবা, তো সেই সেন্টেন্স চেঞ্জ করতে গেলেও মিনিং জেনেই করাটা সব থেকে সহজ হয়। তো মিনিং না জেনেও সেন্টেন্স চেঞ্জ করা যায়, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক। মানে আবার মনে রাখা খুব কষ্ট হয়েছে, এই অ্যাস থাকলে কি হবে, হ্যাঁ, তারপর নট অনলি থাকলে কি হবে, এইগুলো জাস্ট মনে রেখে তুমি শুধুমাত্র সেন্টেন্সটা শুধু পরিবর্তন করতে পারবে, কিন্তু মূল জিনিসটা তুমি বুঝতে পারবে না যে কেন আমি এটা ব্যবহার করলাম। যে হচ্ছে অনলি থাকলে কেন আমি হচ্ছে মানে এখানে নান বার্ড ব্যবহার করব বা নাথিং বার্ড ব্যবহার করব, মানে কোন কোন ক্ষেত্রে অনলি থাকলে আমি নাথিং বার্ড ব্যবহার করব, নান বার্ড ব্যবহার করব, এটা কেন ব্যবহার করবো, এইগুলা বোঝা অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা আজকে হুইসে ব্যবহার শিখলাম, এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা অন্যান্য যে ব্যবহারগুলো আছে সেগুলো শিখবো, হুই এর ব্যবহারগুলো শিখবো। ঠিক আছে? জি ভাইয়া ঠিক ওকে আছে। ভাই।